This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বাগতম, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনারা রবিবার যখন এই অনুষ্ঠানটি দেখছেন তার আগেই শনিবার দিন অর্থাৎ 14 তারিখ অনেকটাই রাতে এই প্রোগ্রামটার শুটিংটা করেছি। এমকে ডিজিটালের সব সঙ্গী সাথীদের জানাই, যারা দেখা শুরু করবেন শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ পর্যন্ত একটা চমক রয়েছে। আর মাননীয় প্রবীর বিশ্বাসের সঙ্গে কথা বলছিলাম, তিনি এই অনুষ্ঠানটা করতে কনসিডার করেছেন। তিনি বলেছেন হ্যাঁ আমরা চাই। ইউজুয়ালি রবিবার দিন বিভিন্ন ব্যক্তিত্বদেরকে নিয়ে আসা হয়, ব্যবসায়ী থেকে শুরু করে, কিন্তু আমি স্কোপটা পেয়েছি, সে কারণে করছি। আপনাদেরকে প্রথমেই জানাই যে আজকের এই অনুষ্ঠানের নাম মমতাময়ী ও মারিচ সংবাদ। আপনারা তো জানেন 70 দশকে একটি নাটক করেছিল চেতনা গোষ্ঠী। এই সুদীপ্তা বিদীপ্তা যারা আন্দোলন করছে তাদের বাবা সেই দলটিতে ছিলেন, অরুণ মুখোপাধ্যায়ের দল, এবং অরুণ মুখোপাধ্যায়ের পুত্র সুমন মুখোপাধ্যায়, যাকে নিয়ে নানান কথাবার্তা এর আগের এপিসোডগুলোতে বলেছি। ফলে সেই অরুণ মুখোপাধ্যায়ের চেতনা গোষ্ঠীর কিন্তু এই নাটকটি ছিল মারিচ সংবাদ। তো আজকে আমার এই এপিসোড হচ্ছে মমতাময়ী ও মারিচ সংবাদ। কেন মারিচ, কি বৃত্তান্ত বলছি। তার আগে আপনাদেরকে বলি যে আমি অনুষ্ঠানের নাম দিতে পারতাম মমতা বন্দ্যোপাধ্যায় ও একদল আহাম্মুক, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় একদল ষড়যন্ত্রকারী, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় একদল স্বৈরাচারী, কিন্তু সেটা দিচ্ছি না। বরং মারিচ নামটা ঠিক আছে। মারিচের ঘটনাটা বললে আপনারা বুঝতে পারবেন যে কেন অনুষ্ঠানটির নাম মারিচ দিয়েছি। তাহলে শুরু করছি, কিন্তু শেষ অবধি দেখবেন শেষে একটা দারুণ চমক রয়েছে। কেন মমতাময়ী বললাম তার একটা উদাহরণ রয়েছে, যেটা প্রবীরবাবু আমাকে কনসিডার করেছেন। দেখুন, আমি আবারও বলি যে নির্মম নিষ্ঠুরতার সঙ্গে ধর্ষণ এবং হত্যা হয়েছে, সেটা তো তদন্ত করছে সিবিআই। কার নির্দেশে? সুপ্রিম কোর্টের নির্দেশে, প্রধান জাস্টিসের নির্দেশে। সেখানে প্রথম থেকেই যখন এই হত্যা লীলাটি হয় বা বিভিন্ন ঘটনা ঘটে, তখন আমরা প্রত্যেকে এর প্রতিবাদ করেছি, এবং অনেক সাধারণ মানুষ কিন্তু 14 তারিখে, মানে অগাস্টের 14 তারিখ বা 15 তারিখ ভোর রাত্রে বলতে পারেন, বা 12টার পর পথে নেমেছিলেন। এবং প্রতিবাদ যা করা হয়েছে, সিবিআই তদন্ত করছে, সব ঠিক আছে, বা প্রতিবাদ এখনো যারা করতে চাইছেন করুন, কিন্তু এগুলো কতগুলো পার্ট রয়েছে। পার্ট নাম্বার 1, যে এটা যখন সিবিআই তদন্ত করছে, তাহলে তদন্তের গতিবিধি কোথায়, বা তারা কোথায় অবস্থান করছে, বা ওই নিষ্ঠুরভাবে নির্যাতিতার উপর যে অত্যাচার হয়েছে কোথায় সিবিআই দাঁড়িয়ে রয়েছে। একটি দিনের জন্য, একটি মিনিটের জন্য ডাক্তারদের দলটি গিয়েছিল কি সিবিআই দপ্তরের সামনে? যায়নি। একবারও কি আপনারা ভাবতে পারেন যে বিশিষ্ট বিচারপতি যিনি অর্ডারটা দিয়েছেন, দিল্লিতে গিয়ে তার সঙ্গে দেখা করা বা তার কাছে গিয়ে জানতে চাওয়া? সাহস নেই। তারা যেটা করতে চাইছেন সেটা অনেকটাই বেয়াদপি, এবং সেই বেয়াদপির একটা সীমা পরিসীমা থাকা উচিত, যেটা বন্ধ করা উচিত। তারা বলেছেন স্বচ্ছতা আসুক, স্বচ্ছতা আসবে। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে ডেকে পাঠিয়েছিলেন, তারা যায়নি, ফের ডেকে পাঠিয়েছেন, ফের তারা মেল করেছেন আমরা আসছি, আমাদের লাইভ স্ট্রিমিং করতে হবে। আমি আগের দিনও বলেছি লাইভ স্ট্রিমিং ইজ নট পসিবল, কারণ জুডিশিয়ারির ক্ষেত্রে মাননীয় বিচারপতি তদন্তের সমস্ত দায়িত্ব সিবিআইকে দিয়েছে, এবং পুরো ব্যাপারটাই গোপনীয়। এবং এরকম বন্ধ খামে সমস্ত কিন্তু সিবিআই যতটা তদন্ত করছে সেগুলো জানানো হচ্ছে। এবং আপনারা লক্ষ্য করে দেখুন, কোর্টে যে আলোচনা হচ্ছে
সেই আলোচনার মধ্যে অনেক সময় মাননীয় বিচারপতি বলছেন যে ওই যে থার্ড প্যারাটাতে কি লেখা রয়েছে, কারণ তিনি লাইভ হচ্ছে বলে সেই অংশটাকে বলতে চাইছেন না পাবলিকের সামনে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে আলোচনা করেন, যেখানে জুডিশিয়ারি ম্যাটার, যেখানে মাননীয় বিচারপতি ব্যাপারটা দেখছেন, সেখানে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে কেউ বলেন বা মমতা বন্দ্যোপাধ্যায় যদি কিছু বলেন এবং সেটাকে যদি লাইভ স্ট্রিমিং হয় বা পরেও স্ট্রিমিং হয়, সেটা যদি ভিডিও হয়, তাহলে তো কেসটা খাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি কেন করতে যাবেন? তিনি প্রশাসনের প্রধান হিসাবে একটা জুডিশিয়ারি ম্যাটার নিয়ে আলোচনা করতে পারেন কারোর সঙ্গে। তিনি যথেষ্ট দয়ালু মমতাময়ী বলে এদের সঙ্গে কথা বলছেন। জ্যোতিবাবু জুতোপেটা করেছিলেন 1983-তে, পিটিয়ে তক্তা করে দিয়েছিলেন। তারপরে যখন ছাত্রছাত্রী দেখা করতে আসে তখন তাদেরকে বলেছে চা খাও, চলে যাও, কাল থেকে কাজে নামো, তাহলে তো পরিণাম খারাপ হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সে পথে যাননি, কোনো ট্র্যাপে তিনি পা দেননি। বারবার করে প্রবীরবাবু কিন্তু তার অনুষ্ঠানে শনিবার দিন বলেছেন। তারপরে শনিবার খোদ মুখ্যমন্ত্রী নিজে গেলেন ধর্নাস্থলে, তাদেরকে বললেন, এবং তারা অসভ্যতা প্রাথমিকভাবে করেছে। এবং আপনাদেরকে বলি, এর মধ্যে কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়েছে ডাক্তাররা। একদল বলছে যে দিদি এসছেন, আমরা খুব কৃতজ্ঞ, আর একদল বলছে ওই যারা সিপিএম এর সঙ্গে সম্পৃক্ত বা সিপিএম যাদেরকে অপারেট করছে, এর মধ্যে এসইউসি আছে, এর মধ্যে মানে গোড়া মাওবাদীরা আছে, অর্থাৎ কিনা ওই হোক কলরব গ্রুপটা রয়েছে, এই সমস্ত কাণ্ড কারখানা রয়েছে। তারা হইচই একটা মানে অসভ্যতার চূড়ান্ত করতে থাকে। এরা ভবিষ্যতে ডাক্তার হলে এদের কাছে যাওয়া তো মুশকিল হয়ে যাবে। এত অসভ্য ডাক্তারদের কাছে কে যাবে? এরা এখন আর কনসিডারেশনের জায়গায় আছে আদৌ? এরা যা পারছে করে যাচ্ছে। আপনাদের আবারও বলি, 10 কোটি পশ্চিমবঙ্গের মানুষ, ন্যূনতম 10 কোটি মানুষ, 10 কোটি, এখানে 14 কোটি যদি এখন পশ্চিমবঙ্গের জনসংখ্যা হয়ে থাকে, তার মধ্যে 10 কোটি মিনিমাম তারা কিন্তু প্রাইভেট নার্সিংহোমে বা প্রাইভেট ডক্টরের কাছে দেখানোর মতো তাদের ক্ষমতা নেই। কেন নেই? কারণ তাদের কাছে পয়সা নেই। এই যে ডাক্তাররা উস্কাচ্ছে বসে বসে, এই যে নারায়ণ মাকু বলে এক ডাক্তার আছে, নারায়ণ মাকু তার নাম, ওই সিপিএম এর মঞ্চে গিয়ে গিয়ে তিনি ভাষণ টাষণ দেন টান, দীপশিতার ওখানে দেখছিলাম একটা ছবি। তিনি একজন কাণ্ডারি, আরেকজন হচ্ছে টেলিভিশন সরকার, ডক্টর টেলিভিশন সরকার। মানে বদমাইশের ঝাড় এরা। মানে এরা উস্কাচ্ছে যাতে করে তাদের নার্সিংহোম, তাদের পোশাকটা থাকে। কিছু ব্যবসায়ী উস্কাচ্ছে, কিছুতেই এরা কিন্তু কনসিডার করতে দেবে না, এরা এটাকে ধরে রাখবে। দে জাস্ট ওয়ান্টেড টু রিমুভ মমতা ব্যানার্জি ফ্রম হার ওন চেয়ার, যেটা আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দিয়ে তাকে এনেছি। সুতরাং এই বদমাইশিটা চিরকাল স্টালিনপন্থীরা করেছে, চিরকাল করেছে এবং করবেও। ফলাফল কি হতে পারে? ফলাফলের জায়গাটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে আজকে করজোরে অনুরোধ করেছেন যে তোমরা এসো ভাই, তোমাদের সঙ্গে কথা বলবো, তোমরা আমার ভুলে যাও আমি মুখ্যমন্ত্রী, তোমরা এসো কথা বলো। কারণ এটা যদি মানে 17 তারিখের বিচার সভায় যায়, মানে মঙ্গলবার দিন, অর্থাৎ কিনা যেদিনকে বিশ্বকর্মা পুজো, তাহলে কিন্তু মাননীয় জজ সাহেব এটাকে মেনে নেবেন না। কারণ তিনি প্রথমে রিকোয়েস্ট করেছেন, তারপর অর্ডার করেছেন, তারপরে কিন্তু তিনি ড্রাস্টিক অ্যাকশন নেবেন এই বলে যে 10 কোটি মানুষ, গরিব মানুষ, তাদের চিকিৎসা হচ্ছে না। 29-30 জন অফিসিয়ালে মারা গেছে, তাদেরকে 2 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে, বিনা চিকিৎসায় মারা গেছে। স্বাস্থ্যমন্ত্রী তার দায়িত্ব নিয়েছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দায়িত্ব নিয়ে। চিন্তা করুন, তার মানে এই 30 জনের কাছে 60 লক্ষ টাকা পাঠাতে হচ্ছে এদের জন্য, আর এদের খরচ করছে আমাদের ট্যাক্সের পয়সায় যায়। আমরা যে ট্যাক্স দিই সেই পয়সায় ওরা পড়াশোনা করে। খবর নিয়ে দেখুন, প্রাইভেট মানে মেডিকেল কলেজগুলোতে এক একটি ছাত্র প্রায় 1 কোটি টাকা দিয়ে কিন্তু 5 বছর বা 4 বছরের কোর্স করছে। 1 কোটি টাকা দায়িত্ব নিয়ে বললাম, আপনারা খবর নিয়ে দেখবেন, 1 কোটি টাকা দিয়ে তারা প্রাইভেট মেডিকেল কলেজে তারা পড়াশোনা করে। সুতরাং অতটা না হলো যে সুবিশাল খরচ এক একজন ডাক্তারের পেছনে রয়েছে, সেই খরচটা আমরা দিই আমাদের ট্যাক্সের পয়সায়। আর এরা মায়না নিয়ে যায় 34,000 টাকা থেকে 74,000 টাকা অবধি। এই যে বসে রয়েছে কাজ না করে মায়নাটা নিচ্ছে। এবং আরো শুনবেন, গত পরশুদিন বা গত শুক্রবার বৃহস্পতিবার খাবারের একটা দিনের খাবারের বলছি, 3 রকম খাবার হয়েছে। একটা হচ্ছে রুটি তরকা স্যালাড, একটা হচ্ছে মাংস আর প্লেন রাইস, এবং আরেকটি হচ্ছে পনির, যারা ভেজ, পনির, রুটি এবং তার সঙ্গে সবজি অ্যান্ড স্যালাড।
এর সঙ্গে সুইট ডিশ রয়েছে, এছাড়াও বারবার করে তাদেরকে ওই জল, গ্লুকোজ ইত্যাদি দেওয়া হচ্ছে, খাবলে নিয়ে নিচ্ছে, এবং সেই ছবি ইতিমধ্যেই কিন্তু ভাইরাল হয়ে গেছে যে তারা খেতে বসেছে, দাঁত বের করে, দাঁত কেলিয়ে তারা গপ গপ করে গিলছে সকাল থেকে রাত্রি অবধি। খাবারগুলো সাপ্লাই করছে কারা? এই বাজার পত্রিকা, এই ব্যবসায়ীরা এবং এই ডাক্তাররা, যারা হুমকি দিচ্ছে যে এদের বিরুদ্ধে কোনো স্টেপ নিলে আমরা দেখে নেব। জনগণের মার পগার পার, জনগণের মার, এই 10 কোটি লোকের মার যেদিন পড়বে সেদিনকে বুঝতে পারবেন কত ধানে কত চাল। তাদেরকে চিকিৎসা করা হচ্ছে না। মাননীয় বিচারপতি কিভাবে কনসিডার করে সেটা আপনারা দেখবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এর থেকে কত আর নিচে নামতে পারেন ভেবে দেখেছেন একবারও? মারিচ সংবাদ, মমতাময়ী ও মারিচ সংবাদ আজকের অনুষ্ঠানের নাম। মমতাময়ী, মমতা যা দেখিয়েছেন প্রত্যেকটি পত্রপত্রিকা, সেটা আনন্দবাজার হোক, বর্তমান হোক বা যে কোনো মিডিয়া হোক, তারা দেখাচ্ছে কিন্তু। এবং মানে শনিবারের আনন্দবাজারে এমন কথাও লেখা যে ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসছে, মানে নেমে আসছে, মানে উপস্থিতিটা কমে যাচ্ছে। কারণ মানুষ বুঝতে পারছে যে এরা ঠিক সঠিক পথে নেই, এরা মারিচ। এবার মারিচের গল্পটা শুনুন। মারিচ সংবাদ নাটকটি ছিল অসাধারণ, অরুণ মুখোপাধ্যায়ের মারিচ সংবাদ, এবং এই বিপ্লব কেতন টেতনরাই করেছিল, এদের বাবা। ঘটনা হচ্ছে কি ছিল যে রাম যখন বনে যায়, রাম, সীতা এবং লক্ষ্মণ, তখন রাবণ সীতাকে তুলে নেওয়ার জন্য মারিচকে পাঠায়। কারণ রামকে সরিয়ে দিতে হবে, রাম যদি থাকে তাহলে সেখানে যুদ্ধ হলে রাবণ জিততে পারবে না, এটা মনে করে তারা মারিচকে পাঠায়। মারিচ হচ্ছে গিয়ে একটা রাক্ষস, তার হৃদয় বলে কিছু ছিল, এবং মারিচ বলেছিল রাবণকে যে এটা ঠিক হচ্ছে না, আমাকে দিয়ে কেন খারাপ কাজটা করাচ্ছেন, বলে না, তোমাকে সোনার হরিণ হয়ে যেতে হবে। আপনার মারিচের গল্প তো জানেন, তোমার সোনার হরিণ হয়ে তুমি সীতার সামনে দিয়ে যাও, এবং সীতা তোমাকে ধরতে চাইবে, তো যে মুহূর্তে ধরতে চাইবে রাম তোমার পেছনে দৌড়াবে, তুমি দৌড়ে পালিয়ে যাবে। কিন্তু মারিচ জানতেন যে তাকে মরতেই হবে। আজকের মারিচরা জানে না তাদের মরতে হবে। তো স্বাভাবিকভাবেই রাম সীতা বসে আছেন, এমন সময় সেখানে সোনার হরিণ এসে তাদের পাশ দিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই সীতা রামকে বলেছেন যে আমাকে ওইটা ধরে দাও, ওই সোনার হরিণটা এনে দাও। তখন রামও দৌড়াচ্ছে, সোনার হরিণ, মারিচও দৌড়াচ্ছে, কারণ মারিচ তো রাক্ষস, সোনার হরিণ সেজে এসছে। দৌড়াতে 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 একটা প্রান্তে যখন চলে গেল, তখন তীর দিয়ে মারিচকে হত্যা করলো রাম। মারিচ শহীদ হয়ে গেল। এবং একই সাথে আপনাদেরকে বলি যে এই মারিচ সংবাদ নাটকটি বিখ্যাত হয়েছিল মিনিংফুল বলে, এবং মিনিংফুল বলেই মারিচ। 1 মিনিট একটুখানি কনসিডার করুন, থ্যাংক ইউ। এবং এই মারিচ সংবাদ নাটকটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এই কারণে যে মারিচরা চিরকাল জন্মায় রাক্ষসের বোড়ে হিসাবে, যাদেরকে ব্যবহার করা হয়, এবং রাবণ তারপরে বীর বিক্রমে এসে সীতাকে লুট করে নিয়ে চলে যায়। এবার কিন্তু মারিচ সংবাদের মারিচ কিন্তু এই ডাক্তাররা, আর তার পেছনে রাবণ হচ্ছে গিয়ে ওই ডাক্তার, ব্যবসায়ী এবং বাজারি পত্রিকা। তারা রাবণ হিসাবে মারিচদেরকে পাঠিয়েছে। মারিচ একানো, এক গাদা মারিচ, যারাই জুনিয়র ডাক্তার তারাই হচ্ছে মারিচ। তারা বুঝতেও পারছে না যে আসলে সীতাকে লুট করার জন্য রাবণ তাদের পাঠিয়েছে। আর রাবণ হচ্ছে গিয়ে এই তথাকথিত টেলিভিশন সরকার, তথাকথিত নারায়ণ মাকু, তথাকথিত বাজারি পত্রিকা, তথাকথিত কিছু মারোয়ারি ব্যবসায়ী যারা এই প্রাইভেট নার্সিংহোমগুলো চালাচ্ছে, এরা সবাই হচ্ছে গিয়ে রাবণ। আর সীতা হচ্ছে গিয়ে নবান্ন, যেটাকে লুট করার চেষ্টা করছে। গল্পটা মিলল তো? তবে এইবার সীতার দায়িত্বে যিনি রয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ নবান্নর দায়িত্বে যিনি রয়েছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দাগটা কেটে দিয়েছেন, বলেছেন গতবারে সীতা তুমি বাইরে গিয়েছিলে, এবার আর যেও না। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাঁদে পা দিচ্ছেন না, এবং দেওয়াতেও দিচ্ছেন না কাউকে। আপনারা বলুন তো, যে একজন আইপিএস, একজন আইএএস অফিসারকে উইদাউট এনি রিজন কতগুলো ডাক্তারের মানে আহ্লাদ এবং বায়নাক্কার জন্য তাদেরকে সরিয়ে দেওয়া যায়, তাড়িয়ে দেওয়া যায়? তাদেরকে তো রিক্রুট করা হয় দিল্লি থেকে, আইএএস আইপিএসকে। কি লজিকে তাড়াবে, কি যুক্তিতে তাড়াবে? যে কতগুলো ডাক্তার চেয়েছিল বলে। কালকে ধরুন ডাক্তারদের এই দুজনকে তাড়িয়ে দেওয়া হলো,
কি তারা গিয়ে কোর্টে যাবে, কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারা কেস করবে যে দেখুন আমাদের উইদাউট এনি লজিক আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কোর্ট চলবে এবং মমতার বিরুদ্ধে কিন্তু কেসটা দাঁড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, সুতরাং তারা আবদার করলেই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবে এমন কোনো গ্যারেন্টি নেই। সুতরাং কনসিডারেশনের ব্যাপার রয়েছে। একটা আইএএস বা আইপিএসকে উইদাউট এনি কজ কোনো রকম তদন্ত ছাড়া কি করে অপরাধী আপনারা বলছেন? ডাক্তাররা যা পারছেন বলে যাচ্ছেন, যা পারছেন করে যাচ্ছেন, এবং আপনাদের এই বাঁদরামির জন্য যে ঘটনাটা ঘটবে, যে আপনাদের কথায় যদি মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বলে, কালকে আরো আন্দোলন শুরু হবে এবং প্রত্যেকটা ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাঁ বল। তিনি কি দান খয়রাত খুলবার জন্য বসে আছেন? আমি বারবার আবেদন করছি সমস্ত দর্শকবৃন্দকে যে এবার আপনারা একাট্টা হন ভাই। 10 কোটি মানুষ, আপনাদের হয়তো পয়সা আছে, আপনাদের হয়তো মেডিক্লেম রয়েছে, আপনারা হয়তো চিকিৎসালয়ে গিয়ে দেখাতে পারবেন, কিন্তু এই যে মেডিকেল কলেজগুলোর জন্য কিন্তু এই 10 কোটি লোক অপেক্ষা করছে, তাদের মধ্যে অফিসিয়ালি 30 জন মারা গেছে, 29 জন আর মরতে দেবেন না। এটা খুনির মতন কাজ করছে। এবার গ্রামগঞ্জ থেকে সব আসুন, এই হাসপাতালগুলো বা যারা ওই আন্দোলন করছে তাদেরকে ঘিরে বসুন যে তোমরা আমাদের দেখো নইলে মারো। দেখুন না কোথায় দাঁড়ায়, আর দেখুন না কোথায় গিয়ে দাঁড়ায় বিশ্বকর্মা বসে রয়েছেন সুপ্রিম কোর্টে, তিনি কি খেলা খেলেন। পরিশেষে বলি যে আপনাদেরকে বলেছিলাম যে শেষ দৃশ্য, ফরচুনেটলি অর আনফর্চুনেটলি মানে আজকের দিনে যখন করছি, শনিবার 14 তারিখ, আমি এই ধরাধামে এসেছিলাম। কেন এসেছিলাম আমি জানি না, সাংবাদিকতা করতে কিনা। আমি খুব সাধারণ মানুষ, আমার পয়সা কম দাদা। আমার ইচ্ছা হলে একটা ইলিশ মাছ কেনার ক্ষমতা নেই, আমার ইচ্ছা হলে 1 কেজি মাটন কেনার ক্ষমতা নেই। খুব সাধারণ মানুষ, কিন্তু আমার প্রিয় মমতাময়ী দিদি আমার জন্মদিনটা চিরকাল মনে রাখেন, কারণ আমি 1980-81 থেকে তার নেতৃত্বে লড়াই করছি। দেখে নিন, আপনাদেরকে শেয়ার করতে চাই। তিনি ফুলটি পাঠিয়েছেন আমার জন্মদিনে, মাননীয় মুখ্যমন্ত্রী। এটা কি দেখা যাচ্ছে? আপনারা দেখুন, এই ফুলটি পাঠিয়েছেন এবং তার সঙ্গে আরেকটি জিনিস পাঠিয়েছে, আপনাদেরকে একটু দেখাতে চাই। সেটা হচ্ছে আমার জন্মদিনের কার্ডটি, যেটা আপনারা আমাকে এত ভালোবাসেন, আপনাদেরকে শেয়ার করতে চাই। এটা পাঠিয়েছেন এবং তার সঙ্গে এটা রয়েছে এবং তার সঙ্গে একটি চিঠি। এই চিঠিটার মধ্যে আমাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। যাই হোক, যতটুকু দেখলেন ততটুকু, এতটাই স্নেহময়ী তিনি। আমার ছোটবেলায় ঠাকুমা, আমার মা মারা গেছে অনেক ছোটবেলায়, ঠাকুমা জন্মদিন হলে আমার জন্য একটু পায়েস রান্না করতেন। আজকাল আর আমার মাথার উপর লোক কোথায়। মুখ্যমন্ত্রী কতটা দয়ালু চিন্তা করুন, তিনি অন্তত আমার মায়ের কাজটা করলেন, আমার ঠাকুমার কথাটা মনে করিয়ে দিলেন। মমতাদি, আপনাকে প্রণাম জানাই, লক্ষ মানুষের সামনে থেকে আপনাকে প্রণাম জানাই। ভালো থাকবেন, ভালো হোক, চিকিৎসকদের সুবুদ্ধি হোক, তারা মারিচের ভূমিকায় যেন আর না আসেন। আপনাদের প্রত্যেককে আমার নমস্কার এবং প্রণাম জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।